6 দিনের রাষ্ট্রীয় সফরে আজ মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক। সই হবে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক। এবং সরবরাহ বাড়ায় মানিকগঞ্জে পাইকারি পর্যায়ে কমেছে সব ধরনের সবজির দাম। খালবিল জলাশয়ের মাছ কমায় নাটোরে বেড়েছে দেশি মাছের দাম। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি খান তাজদিনা হাসান। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলির সঙ্গে আজ আনুষ্ঠানিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা। এর আগে 6 দিনের সরকারি সফরে গতকাল মালদ্বীপ পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে স্ট্যাটিক গার্ড ও লাল গালিচা অভ্যর্থনা জানানো হয়। মালদ্বীপের প্রেসিডেন্টের আমন্ত্রণে 6 দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দেশটির রাজধানী মালেতে। বুধবার স্থানীয় সময় বেলা ৩টার কিছু পরে দেশটির ভিলানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি। দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ খলিল প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে লাল গালিচায় সংবর্ধনার পাশাপাশি বর্ণাঢ্য স্ট্যাটিক গার্ডে দেশটিতে অভ্যর্থনা জানানো হয় সরকার প্রধান শেখ হাসিনাকে। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম সলির সঙ্গে শেখ হাসিনার আনুষ্ঠানিক বৈঠকে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে। বেলা 12টার কিছু পরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনাল থেকে মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। বিমানবন্দরের লাউঞ্জে তাকে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্য, কূটনৈতিক প্রতিনিধি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। সফর শেষে 27 ডিসেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সারা দেশের খাস জমি দখলদারদের চক্র ভাঙতে হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী। গতকাল এক সংলাপে অংশ নিয়ে তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, চরের মানুষের জীবন মান উন্নয়নে আরও নজর দিতে হবে। চরের উন্নয়ন ও জমি বন্টনের জন্য আলাদা কাঠামো করার পরামর্শ দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। নদীর এ খেলায় জেগে ওঠে বিস্তীর্ণ চর, আবার ভূমিহীন হন হাজারো মানুষ। বাংলাদেশে 8,314 বর্গ কিলোমিটার চর ভূমিতে বসবাস করেন প্রায় 1 কোটি মানুষ। চরের বাসিন্দারা কৃষিজীবী ও মৎস্যজীবী, কিন্তু এদের বেশিরভাগেরই নেই ভূমি অধিকার। অনেকে লিজ নিয়ে অস্থায়ীভাবে বসবাস করেন। কোনো কাগজ বা কোনো মালিকানার কোনো হস্তান্তর করে দেওয়া বা কোনো ডিড করে নেওয়া এরকম নাই, যে কারণে আমাদের কৃষকরা বঞ্চিত হচ্ছে। অধিকাংশ জায়গাগুলোই দেখা যায় বালু কেটে বিক্রি করে এবং ভরাট করে বাড়ি বানিয়ে জায়গাগুলো বিক্রি করে। গ্রামে মানুষকে যদি গ্রামমুখী করা যায় এবং ওই খাস জমিটা যদি তাদেরকে সঠিকভাবে বন্দোবস্ত করা যায়, চর অঞ্চলে যদি তাদেরকে দেয়া যায়। দেশের বিশাল চরভূমিতে নেই ভূমি বন্টন কাঠামো, তাই এখনই কাঠামো তৈরি করা সময়ের দাবি বলে মনে করেন অর্থনীতিবিদ ডক্টর আতিউর রহমান। চরের যে তহবিলের কথা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সেই তহবিল নিশ্চয়ই তৈরি আছে, কিন্তু সেগুলোকে বাস্তবায়ন করবার জন্য একটি সংগঠন খুবই দরকার। সারা দেশে জলমহল ও ভূমি সহ 55 লাখ একর সরকারি খাস জমি আছে, কিন্তু এর বিশাল অংশ প্রভাবশালীদের দখলে। খাস জমি 50 লক্ষ একর হোক বা 30 লক্ষ বা 60 লাখ হোক, এইগুলা কিন্তু খালি নাই। কোন একটা এনজিওর মালিকও আছে, আমার দখলে আছে, আমি আবার কোনো প্রফেসরও আছে কোনো বিশ্ববিদ্যালয়ে। এটা বিশাল বিশাল জট পাকালো মাকড়সার জাল, ভাঙ্গা দরকার অবশ্যই। বাংলাদেশের মোট ভূমির প্রায় 10% চরভূমি। অদৃশ্য মালিকানা, স্বীকস্ত্রী পয়স্ত্রী আইনের জটিলতার কারণে বছরের পর বছর এসব চরের ভূমি জটিলতা বিরাজমান। দেখছেন এ সময়ের বাণিজ্য। সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে মানিকগঞ্জের পাইকারি বাজারে কেজিতে 2 থেকে 3 টাকা কমেছে সব ধরনের সবজির দাম। তবে কুয়াশায় ক্ষতির সম্ভাবনা বাড়ছে বলে জানান চাষিরা। এদিকে আড়তের সবজি ট্রাক থেকে চাঁদাবাজি সহ নানা সমস্যার কথা জানালেন আড়তদাররা। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ও রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। ঘন কুয়াশার মধ্যেও ভোর থেকেই কৃষক এবং পাইকারদের পদচারণায় সরগরম মানিকগঞ্জের এই জাগির বন্দর সবজি আড়ত।
এখানে টমেটো, গাজর, শিম, বাঁধাকপি, খিরাই, মুড়িকাটা পেঁয়াজ এবং নতুন আলু সহ নানা বিষমুক্ত এবং টাটকা শীতের সবজির বিপুল সরবরাহ। তবে ঘন কুয়াশায় ক্ষতির আশঙ্কা কৃষকদের। এর মধ্যে দাম কমায়ও হতাশ তারা। আজকে কুয়াশার কারণে বেচা কেনা খুব কম। আমরা মাল নিয়ে বৈশাখ হয়েছি, যার মতো কোনো পাইকার নাই। ঘন কুয়াশার লিগে ফসল অনেক ক্ষতি হইতেছে। এখন অনেক বৃদ্ধি পাওয়ার কারণে কেজিতে 3 থেকে 4 টাকা মূল্য কমে এসেছে। আর বেগুন বাজার আনছি 10 টাকা 15 টাকা কেজি দাম কয়, এতে গাড়ি ভাড়া টাকাও আসে না। এদিকে মনিটরিং না থাকায় এখানে সবজির ট্রাক থেকে চাঁদাবাজি নিত্য নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ আড়ত ব্যবসায়ীদের। যে গাড়ির যে পার্কিং এর জন্য যে চাঁদা নেয়, যার কারণে গাড়িওয়ালারা আসতে চায় না। বৃষ্টির সময় কাদা চাগলা হয়, তারপরে গর্তমর্ত হয়ে যায়। মানিকগঞ্জের এই আড়তে প্রতিদিন 171 জন আড়তদার এবং 8 শতাধিক পাইকারের মাধ্যমে 80 থেকে 90 লাখ টাকার সবজি বেচা কেনা হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। খাল, বিল, জলাশয়ে পানি কমে আসায় নাটোরের পাইকারি বাজারে কমেছে দেশি মাছের সরবরাহ। ফলে বাড়তি চাহিদা পুঁজি করে বাড়ানো হয়েছে বাণিজ্যিকভাবে চাষ করা মাছের দাম। ফলে কিছুদিন আগেও আর্থিক ক্ষতির ঝুঁকিতে থাকলেও এখন খুশি মাছ চাষিরা। নাটোর থেকে আল মামুনের তথ্য ও জাহিদুল ইসলাম সুমনের ছবিতে বাজারগুলো কিন্তু বেশিরভাগ বাজারে প্রাকৃতিক উৎসের মাছের সরবরাহ কমায় বাজারে আমদানি বেশি বাণিজ্যিকভাবে চাষ করা মাছের। বাড়তি চাহিদা থাকায় প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে চাষ করা সব ধরনের মাছের দাম। 2 সপ্তাহ আগেও এসব মাছ এখনকার চেয়ে প্রায় 30 থেকে 40 টাকা কমে বিক্রি হয়। ফলে লোকসান পুষিয়ে নিতেই এখন বাজারে মাছের আমদানি বাড়িয়েছেন চাষিরা। মাছরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাবে, ফলে দাম আরো বাড়বে বলেই দাবি আড়তদারদের। সবকিছু খরচ বৃদ্ধি, পরিমাণ বেশি, তেলের দাম বেশি, ফিডের দাম বেশি। এই কারণে মাছের দাম আগামীতে আরো বাড়ানোর সম্ভাবনা আছে। নাটোরে প্রতি বছর মাছের চাহিদা প্রায় 45,000 মেট্রিক টন, আর চলতি বছর উৎপাদন হয়েছে প্রায় 63,000 মেট্রিক টন মাছ। সময় সংবাদ, নাটোর। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আসা অভিবাসন প্রত্যাশীদের ঢল কোনোভাবেই ঠেকাতে পারছে না ইতালি। চলতি বছরে দেশটিতে প্রায় 8,000 বাংলাদেশি সহ 65,000 অভিবাসন প্রত্যাশী প্রবেশ করেছে। ইতালিতে অবৈধভাবে প্রবেশের ক্ষেত্রে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। ইতালিতে প্রায় 2 লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। অর্থনৈতিক ও ব্যবসা বাণিজ্যে অন্য সব ইউরোপীয় দেশের চেয়ে ইতালিতে বসবাসরত প্রবাসীরা এগিয়ে থাকলেও পিছিয়ে আছেন নাগরিকত্ব গ্রহণে। সামান্য সতর্কতা অবলম্বন না করার কারণে অনেকেই পাচ্ছেন না দেশটির পাসপোর্ট। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। ইতালিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। চাকরির পাশাপাশি প্রায় 30,000 ব্যবসা প্রতিষ্ঠানের মালিক প্রবাসীরা। ছোটখাটো ব্যবসা, মুদি দোকান, রেস্তোরাঁ, কৃষি এবং জাহাজ নির্মাণ শিল্পেও দেশটির প্রবাসী বাংলাদেশিদের শক্ত অর্থনৈতিক অবস্থান রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলেও ইতালি প্রবাসী বাংলাদেশিরা সবচেয়ে বেশি পিছিয়ে দেশটির নাগরিকত্ব বা পাসপোর্ট গ্রহণের ক্ষেত্রে। এদিক দিয়ে বাংলাদেশিদের চেয়ে অনেক এগিয়ে মরক্কো, আলবেনিয়া, তিউনিসিয়া, ফিলিপিন্স, ভারত ও পাকিস্তান সহ আরো বেশ কয়েকটি দেশ। নিজেদের সামান্য সতর্কতা অবলম্বন ও পরিকল্পনায় সহজেই ইতালির পাসপোর্ট পেতে পারেন প্রবাসী বাংলাদেশিরা। ইতালিতে প্রায় 2 লক্ষ প্রবাসীর বাস, কিন্তু আমাদের ইতালিয়ান পাসপোর্ট নেওয়ার ক্ষেত্রে আমরা অনেক অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে আছি। আমাদের পাশাপাশি ইন্ডিয়া, পাকিস্তান, আলজেরিয়ান, ফিলিপিন আমাদের থেকে অনেক এগিয়ে আছে, কারণ আমরা আমাদের রেসিডেন্টটা কন্টিনিউ করতে পারি না, আর আমাদের যে বাৎসরিক একটা যে ইনকাম ওইটা আমরা ভালোভাবে ঠিকমতো দেখাইতে পারি না। আমরা ইতালি প্রবাসী, ইতালির নাগরিকতা পাইতে হইলে 3 বছরের রেদিত্ব থাকতে হইব এবং 10 বছরের রেসিডেন্ট থাকতে হইব একটা না, আর কোনো দুর্নীতি এবং ক্রাইম কোনো দুর্ঘটনা না ঘটে ক্লিয়ার থাকতে হইব কাগজপত্রের ভিতরে, তাইলে কোনো সমস্যা হবে না। ইটালিতে প্রায় 2 লাখের বেশি বাংলাদেশি প্রবাসীরা বৈধভাবে বসবাস করছি, কিন্তু সেই তুলনায় ইটালীয় পাসপোর্ট বহনকারীদের সংখ্যা খুবই নগণ্য। তবে আমি মনে করি আমাদের রেসিডেন্স কার্ড এবং কাজের কন্ট্রাক্ট যদি কন্টিনিউ আমরা রাখতে পারি, তাহলে অদূর ভবিষ্যতে অবশ্যই ইউরোপিয়ান তথা ইটালীয় পাসপোর্ট বহনকারীদের সংখ্যা আরো বেড়ে যাবে বলে আমার বিশ্বাস।
করোনা মহামারীর আগে 2016 থেকে 2019 সাল পর্যন্ত ইতালির নাগরিকত্ব গ্রহণ করেছেন 5,87,720 জন বিদেশি নাগরিক। 2020 ও 2021 সালের নাগরিকত্ব নিষ্পত্তির সংখ্যা মোট আবেদনের মাত্র 67%। সবশেষ 2019 সালের নিষ্পত্তিকৃত আবেদনকারীদের প্রায় 94% নাগরিকত্ব গ্রহণ করেছেন। সবচেয়ে বেশি 26,033 আলবেনিয়ান ও 15,812, মরক্কোর 10,000-এর বেশি করে ব্রাজিলিয়ান ও রোমানিয়ান, মেসিডোনিয়ান প্রায় 5,000। তালিকায় ষষ্ঠ অবস্থানে ভারতীয়দের সংখ্যা 4,683 জন এবং তালিকায় দশম পাকিস্তানিদের সংখ্যা 2,722 জন। বাংলাদেশিদের নাগরিকত্ব গ্রহণ সংখ্যা 2,211 জন, যা ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা ও অর্থনৈতিক গুরুত্বের সঙ্গে বেমানান। ইতালিতে প্রায় 53 লাখ প্রবাসীর বসবাস, তার মধ্যে প্রায় 13 লাখ ইতালীয় পাসপোর্টধারী। দেশটিতে সব মিলিয়ে প্রায় 20,000-এর মতো বাংলাদেশি বংশোদ্ভূত ইতালীয় নাগরিক রয়েছেন, যাদের অধিকাংশই আবার যুক্তরাজ্য সহ ইইউর অন্যান্য দেশে পাড়ি জমিয়েছেন। ইতালীয় পাসপোর্ট থাকলে ইইউর সব দেশে সম অধিকার নিয়ে কাজকর্ম ও ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনের সুযোগ পাওয়া যায়। ইতালিতে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী অবস্থান গড়ে তুলতে প্রয়োজন অধিক সংখ্যক বাংলাদেশের ইতালির নাগরিকত্ব ও লাল পাসপোর্ট গ্রহণ করা। সময় সংবাদ, ইতালি। কুয়েতে প্রবাসীদের ড্রাইভিং লাইসেন্সের জন্য নতুন শর্ত বেঁধে দিয়েছে দেশটির সরকার। লাইসেন্সের জন্য 600 দিনার বেতন ধার্য সহ বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। শর্ত পূরণ না হলে লাইসেন্স প্রত্যাহারের কথা জানিয়েছে দেশটির সরকার। এতে লাইসেন্স হারানোর শঙ্কায় অসংখ্য প্রবাসী বাংলাদেশি। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। কুয়েত সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স পেতে হলে প্রবাসীদের 600 দিনার বেতন পেতে হবে। সরকার নির্ধারিত বেতনের শর্ত পূরণ না হলে লাইসেন্স প্রত্যাহার করা হবে। ড্রাইভার পেশায় যারা লাইসেন্স পেয়েছেন তবে পেশা পরিবর্তন করে অন্য কাজ করছেন, এক্ষেত্রেও তাদের ড্রাইভিং লাইসেন্স প্রত্যাহার করা হবে বলে জানানো হয়। এরই মধ্যে প্রবাসীদের ড্রাইভিং লাইসেন্সের তথ্য উপাত্ত যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারের বেঁধে দেয়া নতুন শর্তের কারণে অনেক প্রবাসী তাদের লাইসেন্স হারানোর শঙ্কায় রয়েছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসকে কূটনৈতিকভাবে চলমান সংকটের সমাধানের জন্য আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। যারা পূর্বে ড্রাইভিং লাইসেন্স নিয়ে তাদের পেশা পরিবর্তন করেছে এবং তারা যদি কুয়েত সরকারের ফিল্টারিং সিস্টেমে যদি আওতাভুক্ত হয় তাহলে তাদের ড্রাইভিং লাইসেন্স বাতিল বলে গণ্য হবে এবং এছাড়াও আমাদের অনেক প্রবাসীদের ড্রাইভিং লাইসেন্স হারাতে হবে। এখন আমরা কুয়েত প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসে এবং কূটনৈতিক সহায়তা কামনা করছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আরব টাইমস জানায়, এরই মধ্যে 2,50,000 ড্রাইভিং লাইসেন্স যাচাই বাছাইয়ের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। শিগগিরই তা বাস্তবায়ন করা হবে বলেও জানা গেছে। সময় সংবাদ, কুয়েত। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার পর থেকে আয়ারল্যান্ডে অনেক পণ্যের মূল্য কয়েক দফা বেড়েছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে বাংলাদেশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। এ নিয়ে উদ্বিগ্ন সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাওয়ার 1 বছর পূর্ণ হবে আগামী 31 জানুয়ারি। এই 1 বছরে আয়ারল্যান্ডে বাংলাদেশের অনেক পণ্যের মূল্য হু হু করে বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে দেশীয় শাকসবজির দাম। কোনো কোনো সবজির দাম বেড়ে দ্বিগুণের রেকর্ডও হয়েছে। ব্রিটেন ছাড়াও বাংলাদেশ থেকে সরাসরি আয়ারল্যান্ডে আসা পণ্যের একই হাল। ব্রেক্সিটের আগে যে সবজি কেজি প্রতি বাংলাদেশি টাকায় 400 থেকে 500 টাকায় বিক্রি হতো তা বেড়ে এখন 600 থেকে 800 টাকা। যেহেতু দেশীয় পণ্যের অধিকাংশই ব্রিটেন হয়েই আয়ারল্যান্ডে প্রবেশ করে, তাই ব্যবসায়ীদেরও গুনতে হয় বাড়তি কর। ব্রিটেন ইউরোপে থাকাকালীন এই বাড়তি কর প্রযোজ্য ছিল না। বর্তমানে শুধু ইউরোপীয় ইউনিয়নের নিজস্ব উৎপাদিত মালামাল প্রবেশে কোনো কর দিতে হয় না। পণ্যের মূল্য বৃদ্ধির বড় একটি কারণ এটি। তবে সাধারণ ভোক্তাদের আয় ব্যয়ের হিসেবে এই মূল্য বৃদ্ধি ভাবিয়ে তুলছে তাদের। ব্রেক্সিটের পর শাকসবজি এবং মাছের দাম আসলে খুব বেড়েছে। আর এইভাবে চলতে থাকলে সেটা আমাদের জন্য মোটেও সুখবর নয়। ব্যবসায়ী এবং সরকারকে এই বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরি বলে মনে করছি। ব্যবসায়ীরা বেশি মূল্যে ক্রয় করে বেশি মূল্যেই বিক্রি করে, তাই তাদের কোনো ক্ষতি নেই। ক্ষতি আমাদের মতো সাধারণ ক্রেতাদের। আমাদের জন্য এটি একটি বাড়তি চাপ। মূল্য নিয়ন্ত্রণ না করলে দেশীয় জিনিসের প্রতি ক্রেতাদের আগ্রহ কমে যাবে।
পরিবহন ব্যয়, সঠিক সময়ে ফ্লাইট না পাওয়া ও কর বৃদ্ধিকেই অতিরিক্ত দাম বাড়ার কারণ বলে দাবি ব্যবসায়ীদের। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। দেখছেন এ সময়ের বাণিজ্য। ওমিক্রন সংক্রমণ বাড়তে থাকায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে বড়দিন ও নতুন বছরের উৎসব পালনকে ঘিরে যে কোনো জনসমাগমকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্থানীয় সময় বুধবার দিল্লির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই ঘোষণা দেয়। জনসমাগমে নিষেধাজ্ঞা থাকলেও উৎসবের দিনগুলোতে শহরের রেস্তোরাঁ এবং পানশালা খোলা থাকবে। তবে সেখানে প্রবেশ করতে পারবেন রেস্তোরাঁর আসনের 50% মানুষ। পাশাপাশি সেখানে প্রবেশে মাস্ক পরাও বাধ্যতামূলক করা হয়েছে। দিল্লিতে এ পর্যন্ত 57 জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। বড়দিন সামনে রেখে এখন সরগরম বন্দর নগরী চট্টগ্রামের গির্জা ও তারকা হোটেলগুলো। 25 ডিসেম্বরকে আনন্দময় করে তুলতে নানা রঙে সাজানো হচ্ছে গির্জা। প্রস্তুতি নেওয়া হচ্ছে বিশেষ প্রার্থনার। এছাড়া তারকা হোটেলগুলো ও রেস্তোরাঁগুলোতে থাকছে বিশেষ খাবার ও পার্টির আয়োজন। আশরাফুল আলমের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। যিশুর জন্মদিন, তাই উৎসাহ উদ্দীপনার কমতি নেই ছোট্ট এসব শিশু কিশোরদের। গানে গানে চলছে ক্রিসমাস ট্রি সাজানোর কাজ। বল, পাখি আর স্টার দিয়ে অপরূপ সাজে সাজানো হচ্ছে সুখ সমৃদ্ধির এই প্রতীককে। আমরা ক্রিসমাস ট্রি সাজিয়েছি এবং আমরা গির্জায় এসে অনেক মজা করছি। আমরা ঘরে কেক বানাচ্ছি, অনেক কিছু বানাচ্ছি, ক্লাবে আসছি, অনেক মজা করছি। গির্জায় এসে গির্জা সাজাচ্ছি, তারপর ক্রিসমাস ট্রি সাজাচ্ছি, খুব আনন্দ লাগছে। যিশুর জন্মদিন, এটাই আমাদের জন্য খুবই আনন্দের। বানানো হয়েছে যিশু খ্রিস্টের জন্মের সময়কে স্মরণ করে গোয়ালঘরও। গোয়ালঘর জুড়ে রাখা হয়েছে শিশু যিশু খ্রিস্ট, মা মেরি, জোসেফ, 3 পণ্ডিত আর রাখাল। শোভা পাচ্ছে বেশ পশুর প্রতিকৃতিও। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস, ঈশ্বরের বাণী মানুষের কাছে ছড়িয়ে দিতে জন্ম হয় যিশু খ্রিস্টের। বড়দিন পালন করতে গিয়ে আমাদের প্রার্থনা সারা পৃথিবীতে যেন শান্তি স্থাপন হয়, বিশেষ করে আমাদের বাংলাদেশে যে শান্তি সম্প্রীতির একটা দীর্ঘ অবস্থা রয়েছে, সেটা যেন দিনে দিনে আরো ত্বরান্বিত হয়। 5 তারকা হোটেলগুলো সাজানো হয়েছে ক্রিসমাসের আদলে। শুধু ক্রিসমাস ট্রি দিয়ে নয়, যোগ হয়েছে রং বেরঙের আলোকসজ্জা। দিনটি উপলক্ষে অভিজাত হোটেলগুলোতে থাকছে বাড়তি সব আয়োজন। Santa Claus distributing goodies to the kids and entertaining them as well. We have special offers. The dinner buffet sells at 3,150 net. চট্টগ্রাম নগরীতে 15টির মতো গির্জা রয়েছে। এইসব গির্জায় বড়দিন উপলক্ষে আনুষ্ঠানিকতা শুরু হয় 24 ডিসেম্বর রাত থেকেই। পৃথিবী থেকে হিংসা বিদ্বেষ বিলুপ্ত হয়ে ভালোবাসা, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে আলো ছড়াবে, এমনটা বিশ্বাস যিশু খ্রিস্টের অনুসারীদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এই ছিল এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।